প্রবীণ মানুষদের যে অভিজ্ঞতা দিয়ে আমাদের যে উদ্যোগটা শুরু হয়েছিল তা ধীরে ধীরে আজকে আমরা দশম পর্বে উপস্থিত হয়েছি। তো এই দশম পর্বে এসে আমরা দেখতে পাচ্ছি যে করোনাময়ী পৃথিবীতে প্রবীণ মানুষদের জীবন যুদ্ধের গল্পগুলো কিরকম ছিল। যে ধারাবাহিকতায় আমরা শুরু করেছিলাম, যে স্বপ্ন দেখছিলাম যে এইরকমই এক সুন্দর সময় ফিরে পাবে সবাই, যখন করোনার এই সময়েও আমাদের অনেক অসুবিধাগুলো দূর হয়ে যাবে। তো সেই রকমই একটা উদ্যোগ নিয়ে আজকের পর্বটা শুরু হবে। তো সেই পর্ব শুরু করার আগে দেখে আসি যে আমাদের বিগত সময়গুলো আমরা কিভাবে পার করেছিলাম এবং কেমন ছিল সেই সময়গুলো। তো বরাবরের মতোই আমাদের সাথে থাকেন, আমি থাকি গল্পকার মনিরা পারভিন হিসেবে, এবং বরাবরের মতোই আমাদের সাথে থাকেন আফসান চৌধুরী। তো আজকের যে পর্ব, করোনার এই পৃথিবীতে কেমন ছিল প্রবীণদের জীবন যুদ্ধের গল্প, এবং সেই গল্পের অংশীদার হিসেবে আমরা যে গবেষণাটা আজকে শুরু করেছি, এবং আজকে আমরা সেই গবেষণার সাথে যুক্ত তিনজনই আজকের এই গল্পে আমরা যুক্ত হব। তো শুরুতেই যুক্ত করছি জনাব আফসান চৌধুরীকে এই গল্পের প্রেক্ষাপট এবং আমরা যে দিনগুলো অতিক্রম করেছি তারই ধারাবাহিকতায় কিছু খণ্ডিত অংশ আমাদের সাথে তুলে ধরার জন্য। যে আলোচনায় আমি যুক্ত করছি জনাব আফসান চৌধুরী। ধন্যবাদ মুনিরা। আমার মনে হয় আজকের দিনটা খুব সুন্দর আমাদের গবেষকদের জন্য, কারণ আমরা তিনজনই এই কাজটার সঙ্গে জড়িত। আজকে নাজমে থাকবে, আছি। কিন্তু আজকে আমি আরেকটা সুসংবাদ যোগ করতে চাই। আমার কাছে আরো 20টা কেস স্টাডি এসছে, তো আমি এটা খুবই পাঠিয়ে দেবো একটু ভালো সংবাদ। হ্যাঁ, তো যে কেস স্টাডিটা দেরি হয়ে গেল কিছুটা 2-3 দিনের জন্য, কারণ যিনি সংগ্রহ করছিলেন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তো তার দুশ্চিন্তা ছিল যে এটা করোনা কিনা, কারণ জ্বর টর ইত্যাদি। এবং তারপরে আবার এর সঙ্গে যুক্ত হয়েছে অনেকের জন্য, সেটা হচ্ছে ডেঙ্গির ভয়। সো যেহেতু তার বাড়িতে 2জন ডেঙ্গি পেশেন্ট হয়েছিল এর পূর্বে, করোনা পেশেন্টও এরকম ছিল, তার জন্য যাক ভালো হয়েছে এখন। তবে আমার যেটা মনে হয় যে এই রকম জটিল সময় আগে পার করেছে কিনা বলতে পারবো না, কারণ বৃদ্ধ এবং কম বৃদ্ধ দুজনের ক্ষেত্রেই যে জিনিসটা খুব লক্ষণীয়, সেটা হচ্ছে যে কেবলমাত্র যে স্বাস্থ্যের সমস্যা হচ্ছে তা না, আর একটা বড় সমস্যা যুক্ত সমস্যা, সেটা হচ্ছে আর্থিক সমস্যা হচ্ছে, অর্থনৈতিক সমস্যা হচ্ছে। তো যে মানুষ চিকিৎসা করতে চায় সেও কিন্তু চিকিৎসা করতে পারছে না। এবং নাজমে যেহেতু অনেক গবেষণা করেন, তাহলে তিনিও বলতে পারবেন এর সঙ্গে যুক্ত হয়ে যে অর্থনৈতিকটার সঙ্গে কিভাবে স্বাস্থ্যটাকে ব্যালেন্স করা যাবে। আমরা সব যে দেখতে পাচ্ছি, আমি একটা রিপোর্ট করেছি, ওই নাজমেও ব্যবস্থা যোগাযোগ করিয়ে দিয়েছিল। ওখানে আমি দেখলাম যে বাচ্চাদের ক্ষেত্রেও যেটা হয়েছে সেটা হলো যে কোভিড এর কারণে অনেক বাড়িতে চাকরি রুজির শর্টেজ হয়েছে, রুজির কমতির কারণে আবার অন্যান্য হয়েছে। তাহলে দেখা যাচ্ছে আমাদের সমাজে এরকম কোভিড এর কারণে যে সমস্যাগুলো, এটা যে শুধুমাত্র স্বাস্থ্যর সমস্যা তা নয়, বরং বিশাল রকম প্রভাব পড়ছে আমাদের আর্থিক পরিস্থিতির উপরে। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, এটা খুব বড় একটা সংকট, এবং এটা বোধহয় অনেকেই বলছে, কিন্তু এর সমাধানটা কি এখন আমরা জানি না। এবং আমার মনে হয় 100 বছরে যেহেতু এরকম কোনো ঘটনা ঘটেনি, আমরা বলতে পারবো না ঠিক মতো, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে এবং একটু স্মরণ রাখা দরকার। একসাথে যেমন আমরা নিজেদের চেষ্টা করছি সময়টাকে উত্তরণ করতে, আমাদের শিক্ষণীয় বিষয়গুলো লক্ষ্য করতে হবে। এইটুকুই আমি মনে করি, এটাই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। তো আমরা আজকে গল্পের যে পটভূমি এবং যে background ছিল তা আমরা একটু দেখে আসি এই অংশে। তো আমাদের সাথে যুক্ত আছেন নাজমা সাবিনা, আমরা আলোচনায় যুক্ত করে নিব কিছুক্ষণ পরে। তো তার আগে আমরা দেখে আসি যে আজকের গল্পের যে কিরকম ছিল, করোনা কেমন হতে পারে
তো এই উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি যে উম, আমাদের সাথে আজকে যিনি যুক্ত আছেন তিনি নিকেতনের বাসিন্দাদের উদ্দেশ্যে এক চিঠি শুভেচ্ছা পত্র পাঠিয়েছিলেন এপ্রিল মাসের দিকে। তো ওখানে যেটা ছিল যে আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন, এবং যারা এই বয়স্ক বা অগ্রজ বা প্রবীণ মানুষ ছিলেন তাদের অবস্থাটা কিরকম সেটা দেখার জন্য উনি এই শুভেচ্ছা পত্রটি পাঠিয়ে থাকেন। এখানে একটা যোগাযোগ নাম্বার ছিল যে যদি কারো সেই সময়টাতে কারো নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বাজার সদাই বা ঔষধ এবং নিয়মিত স্বাস্থ্য শেখা এই ধরনের প্রয়োজনগুলো হয়, তাহলে তাদের সাথে কথা বলে সেই প্রয়োজনগুলো ওনারা মেটাতে পারেন, এবং সেই অনুযায়ী ওনারা অনেকগুলো পণ্য পেয়েছিলেন এবং তাদেরকে সেই সেবাটাও দেওয়ার চেষ্টা করেছেন তাদের সাধ্য মতো। তো সেই অভিজ্ঞতাই শুনবো আমাদের সাথে আজকে যিনি যুক্ত আছেন তার মাধ্যমে। জি, নাজমা সাবিনা আপা, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। প্রথম সবাইকে ভালো লাগলো যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ মনিরা এবং আফসান ভাইকে। আম, আমরা আসলে তিনজনই আম, এই ভাবনার মধ্যে আমাদের থাকে প্রবীণ বিভিন্নভাবে চিন্তা করেছি। ইভেন কোভিড হওয়ার আগেও আমরা চিন্তা করেছি, যেহেতু আমি আর আফসান ভাই দুজনেই নিকেতনের বাসিন্দা, আমরা ভাবছিলাম কিভাবে একসাথে একটা কিছু করা যায় কিনা। এরকম করতে করতে কোভিডটা চলে আসলো এবং আমরা যেটা দেখেছি ঠিক যখন সাধারণ ছুটিটা ঘোষণা করা হলো তার ওই সময় নিকেতনের মধ্যে যেটা হলো সোসাইটি একটা ব্যবস্থাপনা নিল যে যেটাকে লকডাউন বলা হয়, যে নিকেতনের মধ্যে গাড়ি চলাচল থেকে শুরু করে কঠোরতা এবং যেটাকে কোভিড মোকাবেলার জন্য যেটা করা দরকার সেটা কিন্তু করেছে। বাইরে কেউ আসতে পারতো না, এরকম একটা অবস্থা। আমরা একদম নিস্তব্ধ একটা অবস্থা ছিল এবং আমাদের তখন হঠাৎ করে মনে করেন আমরা দেখতাম যে সাধারণভাবে ওই আমাদের নিকেতনের কাছে একটা পার্ক আছে যেটাকে গুলশান পার্ক বা নিকেতন পার্ক বলে। সেখানে কিন্তু বেশ কয়েকজন আম প্রবীণ উনারা হাঁটতে যেতেন, তারপরে দল বেঁধে গল্প করতেন, কেউ হচ্ছে মসজিদে যেতেন। আমাদের হঠাৎ করে মনে হলো যে আচ্ছা উনারা কেমন আছেন? উনারা কি করছেন? তো এবং আমাদের যেটা আরেকটা উপলব্ধি হলো যে আমরা তো একটা বাউন্ডারির মধ্যে থাকি, কিন্তু কেউ কাউকে আসলে এভাবে কোনোদিন দেখি মানে আলাদা করে কথা বলা বা প্রতিবেশী আমরা কিন্তু করিনি। তো ওই তাগিদটা একটা ছিল আর মনে হলো একটা যুক্ত হওয়া দরকার। কারণ এখানে আমরা এটা জানি যে এই নিকেতনের যারা বাসিন্দা আছেন তাদের কিন্তু ওইভাবে উম আহ আর্থিক যে সংকট সেটা নেই, কিন্তু তাও আমাদের একটা মনে হলো যে শুধু একটা চিঠি লিখবো, কিন্তু লেখার পর মনে হলো চিঠিটা আসলে আমরা পৌঁছবো কিভাবে। তখন আমরা সোসাইটির সাথে যোগাযোগ করলাম। ওখান থেকে বলা হলো যে কারণ আমরা তো তখন কেউ ওখানে আমরা মুভমেন্ট আমাদের বন্ধ, এরকম একটা অবস্থায় ছিল। তা আমরা ওই যোগাযোগ করলাম, ওখান থেকে আমাদের কে আসলে ওনাদের এই আমাদের যে চেষ্টাটাকে প্রয়াস যেটা ছিল আমাদের সেটাকে ওনারা খুব ভালোভাবে নিলেন এবং আমরা সহযোগিতা আমরা ফটোকপি করলাম ওই চিঠিগুলো করে, তারপরে নিকেতন সোসাইটির সহযোগিতায় আমরা চিঠিগুলো বিতরণ করলাম ওই ফ্ল্যাটে যারা বিভিন্ন ফ্ল্যাটে আছে ওখান থেকে নিয়েছি। এবং এত ভালো লাগা যে আমরা যেটা বারবার বলছি যে যুক্ত হওয়ার ব্যাপারটা ছিল এবং আমরা বেশ কয়েকজন ইমেল পেয়েছি, ফোন পেয়েছি, আমরা কথা বলেছি। তো আমার মনে হয় ওই সময়টা আমরা কথাই বলেছি, কারণ আমরা দেখেছি যে বেশ কয়েকজন আছেন যাদের ছেলে-মেয়েরা প্রবাসে থাকেন। উনারা এখানে একা থাকেন এবং হয়তো গ্রোসারি বা অন্য কিছু ম্যানেজমেন্ট তখন হচ্ছে বা অন্য ম্যানেজমেন্টে হয়েছে। আমরা যেটা চিন্তা করছি আমরা ফোন কথা বলেছি। আমি যেটা বলছি যে আমার যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট নেই, আমার ফোনটা খুবই আমরা তখন ফোনে যোগাযোগ করেছি এবং আম যেটা হচ্ছে অনেক রকমের তাদের যে দুশ্চিন্তা বা চিন্তা, ভালো লাগা এবং উনারা খুব অ্যাপ্রিশিয়েট করেছেন এই বিষয়টা এবং হুম আমরাও কথা বলতে আমাদেরও খুব ভালো লেগেছে। আমরা এবং ইমেইলও পেয়েছি। তো সেই সময়টা এবং আমরা ওইটা চিন্তা করে যেটা আমরা বলছিলাম যদি আমাদের যেরকম আমার গাড়ির যে চালক বাসায় তাকে আমরা মানে আমরা রেখে আমরা সাথে রেখেছিলাম। আমরা আমরা ব্যাকআপ হিসেবে রেখেছিলাম যে একটা গাড়ি থাকলে আমাদের আরেকটা গাড়ির সাপোর্ট রেখেছিলাম যদি কখনো গাড়ি লাগে। তো সেটা লাগেনি। কিন্তু আমরা যোগাযোগ যেটা হয়েছে যে আমরা কথা বলেছি এবং ওনাদের যে উম
সেটা করেছি। এবং অনলাইন আমরা আরেকটা জিনিস, অনলাইন মেডিসিন একটা ফার্মেসির সাথে কথা হয়েছিল যে যদি ওনাদের সাপোর্ট লাগে। তো সেক্ষেত্রে নিকেতনে ওনাদের অতটা লাগে না, আমরা বরং যোগাযোগটাই ছিল। আমরা যেটা বললাম যে যুক্ত হওয়াটা দরকার চেয়েছিলাম, সেই যুক্তটা আমরা আসলে হয়েছি, হতে পেরেছি ওই সময়। আর আমি যদি একটু বেরিয়ে যেয়ে বলি যে আমরা আরেকটা বিষয় হচ্ছে যেটা নিকেতনের মধ্যে থেকে কথা। আর আমি এখানেও থামতে পারি যদি এখানে আহসান ভাই আরো কিছু অ্যাড করতে চান, না হলে একটু ঢাকার বাইরের কথাও একটু বলতে আচ্ছা, আমরা চাই। ঢাকার বাইরে যাওয়ার আগে একটু মানে শুনে আসি আপনার সাথে, আফসান স্যারের সাথে। আমাদের যে উদ্যোগের মূল লক্ষ্যটা একই ছিল, কিন্তু আমরা ভিন্ন ভিন্ন মাধ্যমে সেটাকে চেষ্টা করেছি। যেমন আপনি হয়তো মোবাইলে যোগাযোগ করে রেখেছেন, আমি আর আফসান স্যার সেটাকে সামাজিক বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে যুক্ত রাখার চেষ্টা করেছি, এবং এই আহ, খবর বা তথ্যগুলো আমাদের সামাজিক মাধ্যমে অনেক বেশিও এসেছে এবং সরাসরি কথা বলার সুযোগও হয়েছে। এবং যেটার আরেকটা বড় উদাহরণ হলো যে আফসান স্যারের সাথে আমাদের যে যোগাযোগ রাখার যে সবচেয়ে বড় এই গল্প বলার আশেপাশে প্রাপ্তি পাবো এই জায়গায় যে প্রতি সপ্তাহে অন্তত জানতে পারছি যে আসলে কেমন আছেন মানুষগুলো। তো সেই সাথে আফসান স্যারের অভিজ্ঞতা আমরা প্রতিবারই শুনি, তো সেই ক্ষেত্রে শুনি যে নিকেতনবাসী হয়ে এই যে উদ্যোগটা ছিল, এই উদ্যোগটা আসলে আরো কিভাবে সামনে মানে নিয়ে যাওয়া যাচ্ছে বা আরো কি কি আমরা করতে পারি আসলে, কারণ এটা খুবই সহজ কাজ মনে হচ্ছে। জি আফসান স্যার। ধন্যবাদ মনিরা। আমি প্রথম বলি যে নাজমে যে কাজটা করেছিল, এবং নাজমে খুব সাংঘাতিক উৎসাহের সঙ্গে, দায়িত্ববোধের সঙ্গে, এবং অনেক, আমি এরকম খুব কম মানুষ পেয়েছি ঢাকা শহরে যে এরকম এই করোনার সময় কিন্তু বড় সংগঠন করেছে, এ করেছে, ও করেছে। সেটা তো সাংগঠনিক ব্যাপার, ব্যক্তি থেকে নাজমি যতটা করেছে খুব কম মানুষ করেছে। আমি এই জন্য সাধুবাদ জানাই, পাবলিকলি বলছি। দ্বিতীয়ত নাজমে যে বয়স্কদেরকে কিরকম মানে সহায়তা করেছে, এটা যে নাজমে যেমন বলছে যে আচ্ছা ট্রান্সপোর্ট ওয়ার্কারদের বোধহয় অসুবিধা হচ্ছে, তাদের হয়তো কাজ চলে যাচ্ছে, এরকম ভাবনা এত ব্যাপ্তি নিয়ে খুব কম মানুষ ভেবেছে কিন্তু। এবং আমি ব্যক্তিগতভাবে বলি, নাজমে আমাকে যে পরিমাণ সহায়তা করেছে এটা ভাবা যায় না, খুব আশ্চর্য। আমার মনে হয় যে একজন নিকেতনবাসী, নাজমে নিকেতনবাসী, আমি কিন্তু সেই হিসেবে না, তো আমরা তো কলিগ। নাজমে আমাকে যেভাবে এই সময় রান্না থেকে করা পর্যন্ত যে কাজের কথা সন্ধান, এইখানে আপনি এই করেন, এখানে আপনি এই করেন, আমি মনে করি খুব মানবিক একটা মানুষ নাজমে। এবং এটা খুব ক্রাইসিসের সময় যারা মানবিক থাকতে পারে তারাই হচ্ছে একটা সমাজের জন্য প্রয়োজনীয় মানুষ, এবং সেই দিক থেকে নাজমি খুবই প্রয়োজনীয় একটা মানুষ। এবং আমরা তো কেউ এরকম বলি না, এই জন্য তোমাকে আমি ধন্যবাদ দিই যে নাজমিকে সামনে আনার জন্য। মানে রীতিমতো সবজি কেটে আমাকে পাঠিয়েছে ভেবে। নাজমের ধারণা যে আমি তো সবজি কাটতে পারি না, এটা ঠিক ধারণা নাজমের। কিন্তু এটি কেটে পর্যন্ত পাঠিয়েছে, রান্না তো পাঠিয়েছে, আমাকে রুটি বানিয়ে পাঠিয়েছে, এটা করার দরকার ছিল না, কিন্তু সে পাঠিয়েছে। সে মনে করে যে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে বলে। আমি মনে করি এরকম জি। মানুষকে আমাদের চিহ্নিত করা দরকার, এবং তোমার এই অনুষ্ঠানের মাধ্যমে এরকম মানুষকে আমরা চিহ্নিত পারছি। এই জন্য তোমাকেও সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ। জি, আসলে এই গল্প বলার উদ্দেশ্যটা ওরকমই ছিল যে দুঃখ থাকবে, বেদনা তো থাকবেই, কিন্তু সেই সাথে আমাদের যে আশার যে গল্পগুলো বা উদ্যোগগুলোকে আসলে কিভাবে নিতে হবে। কারণ করোনার এই পরিস্থিতি যদি পরিবর্তন না হয় এবং দিনের পর দিন মানুষ যদি ঘরে আসলে বন্দি থাকতে হয়, এবং অগ্রজ যারা বা প্রবীণ মানুষ যারা, তারা যদি আসলেই ঘরে অনেকটুকু সময় অতিবাহিত করতে হয়, আপনি নিজেও দেখেছেন যে আমরা পরবর্তী এর আগে যতগুলো গল্প করেছি এবং যতক্ষণই আমরা যে তথ্যগুলো পেয়েছি অসুস্থতা নিয়ে যখন কথা বলেছি, বেশিরভাগ মানুষেরই পাওয়া গিয়েছে যে ডায়াবেটিস আছে, এবং সবাই বলেছেন যে যাদের ডায়াবেটিস ছিল এই করোনার জন্য ডায়াবেটিসের মাত্রাটা বেড়ে গিয়েছে, হাঁটতে যেতে পারেন না, বা খাবারটা হয়তো জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। তো এই অসুস্থতার সাথে আরেকটা অর্থনৈতিক যে আহ চিন্তা বা অর্থনৈতিক একটা সমস্যাও তৈরি হয়েছে। এই সামগ্রিকভাবে আমরা যে কাজটা করছি, আসলে এই কাজের পেছনে মূল উদ্দেশ্যটাই ছিল যে কি উদ্যোগ আমাদের সামনে আসতে পারে যেটা এখনো ভাবা হয়নি বা চিন্তা করা হয়নি, কিন্তু অনেক সহজ, যেটা আমরা পর্যায়ে নিতে করতে পারবো। সেই উদ্যোগগুলোকে আসলে আমরা সামনে আনার চেষ্টা করছি, কারণ আমাদের সামর্থ্য যেহেতু খুব কম। সামর্থ্য হয়তো কোনো না কোনো সময় বাড়বে, বাট এখন যে সামর্থ্য আছে সেটা নিয়ে আসলে কি করতে পারি, তাই জন্য খুঁজে খুঁজে বের করি কে কি করছেন। সেই সেই জায়গা থেকে নাজমে আবার এই উদ্যোগটাকে আজকে আমরা যুক্ত করলাম এই আলোচনায়।
তো সেই সাথে আমরা করোনার যে বর্তমান পরিস্থিতি সেটা একটু দেখে আসি একটা চিত্রে, যে আসলে বর্তমানে করোনার যে সংখ্যা বলছি সেটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সারা বিশ্বে। তো আজকে যখন আমি তথ্যগুলো নিচ্ছিলাম তখন দেখা যাচ্ছে সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ভয়াবহ, মানে সেটা আহ খুব সম্ভবত কোটির আহ ছাড়িয়ে গিয়েছে, আর বাংলাদেশে মানে 4 লক্ষের উপরে ছাড়িয়ে গিয়েছে। তো মৃত সংখ্যাও 6,000 প্রায় বাংলাদেশে। আর সেক্ষেত্রে বিশ্বেরও মৃত সংখ্যা কিন্তু বাড়ছে, তার মানে দেখা যাচ্ছে যে আমাদের আসলে সংখ্যা কিন্তু কমছে না। তার মানে কি? আক্রান্তের হয়তো বিভিন্ন মাত্রা চেঞ্জ হচ্ছে, বা আমাদের এক ধরনের হয়তো সচেতনতার কারণে আমরা হয়তো ভয়টা কমেছে, আতঙ্কিত হওয়ার মাত্রাটা কমেছে, কিন্তু চিত্র কিন্তু পরিবর্তন হয়নি। এবং সামনে শীত আসছে, এবং আমরা সবাই জানি যে গণমাধ্যমে বলছে যে এই শীতকালে অনেক আহ সমস্যা বাড়তে পারে। তো সেই জায়গা থেকে এই সামনে যে সময়টুকু আসলে সেই উদ্যোগগুলো আমাদের কিরকম হতে পারে, বা কি ধরনের উদ্যোগ নিয়ে আমরা সামনে যেতে পারি, তাই শুনে আফসান স্যারের কাছে। জি, আফসান স্যার। আচ্ছা, ধন্যবাদ মনিরা। আমার মনে হয় বিশ্বে কিন্তু এই যে সেকেন্ড ওয়েভের কথা সবাই বলছে, বিশ্বের কিন্তু বিভিন্ন অঞ্চলের মধ্যে যে পার্থক্যগুলো এগুলো এখন অনেক পরিষ্কার হচ্ছে। আমি আজকে একটা রিপোর্ট দেখছিলাম যে বিলেতে যতটা বলেছিল ভয়াবহ ততটা ভয়াবহ হচ্ছে না, দ্বিতীয় সেকেন্ড ওয়েভ বলতে যেটা বোঝানো হয়। অন্য যে বিষয়টা নিয়ে আমরা সবসময় বলে এসেছি কোভিড নিয়ে, এটা আমি কয়েকবারই বলেছি এবং কিছু টেলিভিশনেও ওটা বলেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের জিনিসটা হচ্ছে হাই ইনফেকশন কিন্তু লো ডেথ রেট। এটা কিন্তু একেবারে প্রমাণিত জিনিস। এটা কেন হচ্ছে সেটা কিন্তু এখনো কেউ বলতে পারছে না যে মৃত্যু হার কেন কম। দ্বিতীয়ত ঢাকা শহরে যদি 42% বা 45% যদি ইনফেকশন হয়ে থাকে, সে হলে বাংলাদেশে ঢাকার যদি জনসংখ্যা যদি 3 কোটি হয় তাহলে 1.5 কোটি মানুষের হয়েছে। 1.5 কোটি মানুষের যদি হয়ে থাকে তাহলে সেই হিসেবে যদি আপনি নর্থ নিউ ইয়র্কের হিসাব দেখতেন তাহলে আপনার এখানে প্রায় 10-15 লক্ষ মারা যেত, বা 1.5 লক্ষ অন্তত মারা যেত। হ্যাঁ, 1.5 লক্ষ, সরি, 1.5 লক্ষ মারা যেত, কিন্তু সেদিক থেকে আমাদের 1.5 লক্ষ না। আমি যখন এই রিপোর্টটা প্রথম তখনও গোপন ছিল, তখন আমি জানতে পারি রিপোর্টটার কথা, তখন আমি বললাম যে এরকম এটা কেন হচ্ছে এত লো রেট। তখন বলছে যে সাউথ এশিয়াতেই মৃত্যুর হার কম, গোটা দক্ষিণ এশিয়াতে কিন্তু মৃত্যু কম হচ্ছে, ইনফেকশন হচ্ছে কিন্তু মৃত্যুর কম। আমি কি জানি এটা তোমরা জানো না? বলছে না, এটা আমরা নিজেরাও বলতে পারছি না। পশ্চিমা দুনিয়ায় এটা হতে পারে যে পশ্চিমা দুনিয়ায় যে ভাইরাসটা আছে সেটা অনেক বেশি ভয়াবহ। দ্বিতীয়ত এটা হচ্ছে যে পশ্চিমা সব জায়গাতেই যেটা হচ্ছে বয়স্করাই সবচেয়ে বেশি মারা যাচ্ছে। বাংলাদেশেও কিন্তু 65-র উপরে যারা আমার মতো 65+ মানুষ, এরাই কিন্তু মৃতের সংখ্যার অর্ধেক। তাহলে বোঝা যাচ্ছে যে এরা সবচেয়ে ভালনারেবল। তো সেইটা বাংলাদেশের ক্ষেত্রে আমাদের একটু জানা দরকার। কিন্তু বাংলাদেশে খুব কম 65-র পরে মানুষ আছে পশ্চিমের দুনিয়াতেও, কিন্তু সবাই যারা ওই হোমে থাকে তারা মারা গেছে সবচেয়ে বেশি, একটা জনগোষ্ঠী হিসেবে তারাই সবচেয়ে বেশি মারা গেছে। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে যখন অ্যাসিমটোমেটিক রেট এত বেশি হয় তখন বোঝা যাচ্ছে যে তরুণদেরকে অতটা আক্রান্ত করছে কিন্তু তরুণদেরকে আহত করছে না। আমার বন্ধু পরিচিত বাচ্চা ছেলেগুলোর মধ্যে 3 জনকে আমি চিনি যার এটা হয়েছে, কিন্তু একজন বয়স্কর হয়েছে, সেটা হচ্ছে আনিস স্যার, ডক্টর আনিসুজ্জামান, উনি তো মারাই গেলেন। আরো কয়েকজনকে চিনি হাসপাতালে গিয়ে হচ্ছে, ভালো হচ্ছে, কিন্তু মারা যাওয়ারও মানুষ আমরা পাচ্ছি। তো তাহলে ওই অ্যাসিমটোমেটিকের অসুবিধা যেটা, সেই অ্যাসিমটোমেটিকের অসুবিধা হচ্ছে যে আপনি অ্যাসিমটোমেটিক কিন্তু তুমি তো ছড়াচ্ছ অন্যকে। তো একজন বয়স্ক মানুষ দুজনে যদি থাকে, একটা ছেলে তরুণ সে আসলো, তার তো কোনো সিমটমই নাই, কিন্তু সে কিন্তু বয়স্ক যখন তার সংস্পর্শে আসছে সে তো ইনফেকশাস, তখন তার ইনফেকশনটা হতে পারে। সেক্ষেত্রে মৃত্যুর হার আমাদের এখন যারা আছে বয়স্করা তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বয়স্কদের মৃত্যুর হার নাও কমতে পারে। শুধুমাত্র আমাদের জন্য অ্যাসিমটোমেটিক হওয়াটা এখন একটা অসুবিধার কারণ হয়ে গেছে মৃত্যুর হারের দিক থেকে, কারণ অ্যাসিমটোমেটিকরাও তো মৃত্যু ছড়াচ্ছে, নিজেরা মৃত্যু হবে না ওদের, কিন্তু মৃত্যু ওরা ছড়াচ্ছে বয়স্ক মানুষদের। এই জন্য বিশেষভাবে আমি মনে করি বয়স্কদের নিরাপত্তা জনিত একটি ক্যাম্পেইন কারো না কারো প্রচার করা উচিত। তুমি যদি মনে করো এটা গুরুত্বপূর্ণ তাহলে আমাদের এটা একটা চেষ্টা নিয়ে যেতে পারে যে বয়স্কদের কি করতে হবে। কারণ আমি 68 বছর বয়স, আমার 68+, আমি কিন্তু যতদূর সম্ভব আমি চেষ্টা করি মাস্ক ছাড়া কোনো অবস্থাতেই কারোর সঙ্গে না দেখা করতে। একমাত্র আমার মেয়ে থাকে আমার সাথে, তার সামনে, এবং তাকে আমি সারাক্ষণ বলতে মাস্ক পর, তুই মরবি না কিন্তু আমি তো মরবো।
তাহলে এই নিরাপত্তাজনিত স্ট্র্যাটেজি যদি আমরা নিই তাহলে বয়স্ক হার মরাটা কমবে এবং বয়স্কদের হবে। চিকিৎসা দেওয়ার সম্ভব না, এটাতে এত খারাপ অবস্থা। আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে হয়েছে, 3 জনই তরুণ হয়েছে, তাদের খুব একটা অসুবিধা হচ্ছে না। একজন আমাকে আমার আত্মীয় বললো যে দূর তুমি এত ভয় পাও কেন? আমি বললাম তোমার জন্য আমি ভয় পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি তোমার বাবার জন্য, কারণ তোমার বাবার বয়স 80, তোমার যদি বাবার যদি হয় আর ফিরবে না। তখন বুঝতে পারছি যে আচ্ছা এই ভাবনাটা কিন্তু বয়স্কদের জন্য, মৃত্যু বয়স্কদেরই হচ্ছে জনগোষ্ঠী হিসেবে। আমাদের দেশে তো খুব কম বয়স্ক মানুষ, কিন্তু সেই তুলনায় মৃত্যুটা বেশি। এই জন্য বয়স্কদের জন্য বিশেষ স্বাস্থ্য কার্যক্রম নিতে হবে অবশ্যই, এছাড়া বিকল্প পথ নেই। কারণ আমরা যখন মানে মৃত্যু যদি মনে করি যে না বয়স্কদের দেখার দরকার নেই, তাহলে অন্য কথা। যদি মনে করি যে না তাদেরও অধিকার আছে বেঁচে থাকার, তাহলে কিন্তু বিশেষ কার্যক্রম নিতেই হবে। এই সামগ্রিকভাবে ধন্যবাদ। জি জি জি, ধন্যবাদ আপনাকে। তো এই পর্যায়ে আমাদের প্রায় সময়ও শেষ হয়ে আসছে, তো ফিরছি নাজমে আপার কাছে। তো নাজমে আপার সাথে আজকে যখন কথা হচ্ছিল যে আসলে কেমন হতে পারে আমাদের এই দিনগুলোতে বেঁচে থাকা, তো আমরা তো জানি যে বেঁচে থাকতে আমাদের আসলে মৌলিক জিনিস খাবার তো লাগে, স্বাস্থ্য সেবা লাগবে, থাকার একটা জায়গা তো লাগে। কিন্তু তার বাইরেও আসলে এমন কিছু প্রয়োজন আছে যেটা ধরেন অনলাইন বা অন্য কেউ আসলে সমাধান করতে পারে না। তো সেই জায়গার একটা ছোট্ট গল্প শুনবো এবং শুনি হয়তো আমরা কিছুক্ষণের ভিতরে অনুষ্ঠানটা শেষ করব। তো নাজমা আপা, আপনার কাছে শুনতে চাচ্ছি যে আপনি যখন অনেকগুলো অনুরোধ পেতেন বা অনেকগুলো চাহিদা পেতেন মানুষের, তখন তা শুনতে পেয়েছিলাম যে কারো হয়তো জুতা ছিঁড়ে গিয়েছিল। তো সেই যে জায়গাগুলো, তো সেই জায়গাগুলো যেগুলো আসলে অন্য কেউ আসলে প্রয়োজনটা মেটাতে পারে না, কিন্তু অনেক সময় খুব দরকারি হয়ে পড়ে, মানুষের পোশাক, এই যে নিড গুলো, এইগুলো আসলে কিভাবে আপনি সমাধান করেছিলেন বা আদৌ করতে পেরেছিলেন কিনা? জি নাজমে আপা। নাজমে আনমিউট আনমিউট। আনমিউট করতে হবে। বললাম তো। আচ্ছা, তো আমরা যে 8টা মাস কাটালাম বা যাচ্ছি, এটা কিন্তু প্রথম 2 মাসে এক ধরনের চাহিদা, এক ধরনের চিন্তা। প্রথমে আমি যেটা বলছিলাম যে দুশ্চিন্তা ছিল, যারা প্রবাসে আছে তাদের ছেলে মেয়ের জন্য চিন্তা, সেটা তো আছে। তারপরে দিন গেল, তারপরে এমন হয়েছে যে কারো মেডিসিনে দরকার হয়েছে। আমি বলছি না নিকেতনের বাইরে আমাদের বন্ধুরা যারা আছে প্রবাসে, তাদের বাবা মা, ওনাদের অর্থ সংকট না, কিন্তু ওষুধটা দরকার। তখন আমরা যেটা করেছি, প্রেসক্রিপশনটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে, আমরা ওটা ওষুধটা দিয়েছি, মেডিসিনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এরকম ছোট ছোট অন্যগুলা কাজ করেছি, বা যেটা বললাম যে ফোনে যোগাযোগ, এগুলি তো ছিলই। ওনাদের কাছে শুনেছি, ওনারা দুশ্চিন্তা, বাবা মা ওদিক থেকে দুশ্চিন্তা করছে এখান থেকে, আর ওই পার থেকে আম, একটা বড় অংশ বুঝলাম যে নর্থ আমেরিকায় বা অন্য জায়গায় আছে, তাদের জন্য তারাও চিন্তা করছে। তো কারো ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয়েছে 4 মাস বা 5 মাস পরে। তো সেটা একটা প্রয়োজনীয়তা ছিল, মানে স্বাস্থ্য, মানে ওনারা বুঝতে পারেন যে আমাদের যেতে, মানে আমরা বাইরে না গেলে ভালো। তো যেটা মনির আপা বলছিলেন, মজার ব্যাপার হচ্ছে যে জীবন চলতে গেলে অন্য বিষয়গুলো তো আছে, স্বাস্থ্যের চিন্তায় রেগুলার চেক আপ হচ্ছে না, যাওয়ার দরকার যাদেরকে, তারা ভয়ে যেতে পারছেন না। তো সেগুলির সাথে ছোটখাটো যে জিনিসটা, যেটা একজন আমাকে বলছিলেন যে আমি তো বুঝলাম, আমি সবকিছু আমাকে অনলাইনে ব্যবস্থা হচ্ছে, আসছে বাজার, বা ইভেন অর্থেরও ব্যবস্থা হচ্ছে, কিন্তু আমার তো বাসায় পরা যে স্যান্ডেলটা, সেটা তো ছিঁড়ে গেছে। তো ওইটা আমি কিভাবে ইয়ে করব, মানে কিভাবে তো আমাকে গিয়েই কিনতে হবে। তো এরকম বিষয়ও কিন্তু আছে। যেটা আফসান ভাই, অবশ্যই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা তো চিন্তা করার ব্যাপার আছে, আমরা কিভাবে ওনাদেরকে আগামী আমরা যে ওনাদেরকে বলবো 6 মাস আপনারা ঘরে থাকেন, আমরা আছি আপনার সাথে, সেই বিষয়টাও যে একটা যেটা আমি বলছি, আমাদের শুরুটা করেছিলাম একটা যুক্ততার মধ্যে, যে সংযুক্ত হই। তা আমাদের তো এই আমাদের যারা ইয়াং বা আমরা যারা কাজ করতে চাই, অন্যরা যারা, তারা কিভাবে যুক্ত হয়ে ওনাদেরকে আহ, এই বিষয়গুলোতে আসলে আমরা আহ, আশ্বস্ত করতে পারবো, সেটা কিন্তু ভাবনাতে আনতে হবে আফসান ভাই, যে আমরা ওনাদের সুস্বাস্থ্য একটা বিষয়, ওনারা যেন সুস্থ থাকেন, আর ওনাদের নিত্য যে বিভিন্ন বিষয়গুলো আছে, আহ, সেগুলিকে আমরা কিভাবে নিতে পারি, আহ, সেটা আমাদের ভাবতে হবে। আর আরেকদিন হয় গল্প হবে যে আমরা
ঢাকার বাইরে যে সহযোগিতা যেটা একটা আসলো একটা বিষয় যে আমরা যেটা খেয়াল করেছি প্রথম ২ মাসে সাপোর্ট সিস্টেমে যেটা হলো যে যখন মানুষের কাজ ছিল না তখন কিন্তু খাদ্য এবং অর্থ সহায়তা আসছিল। মানে অর্থ সহায়তা পাচ্ছিল। কিন্তু যারা একটু লো ইনকাম সেটেলমেন্ট বা গ্রুপে আছেন বা এখানে তখন যেটা হচ্ছে যে এবং ওইখানে যারা ৬০ এর ঊর্ধ্বে বা যারা রেগুলারলি হাইপারটেনশন এবং ডায়াবেটিস এর ওষুধ খাচ্ছেন তাদেরকে দেখলাম আমরা যে যেহেতু অর্থ সংকট আছে তখন ওনারা ওই ইভেন টাকার সাপোর্টটা দিল টাকার সহযোগিতাও যদি কেউ দেয় সেই টাকাটা দিয়ে ওনারা ওই ওষুধগুলো না খেয়ে ওইটা খাওয়া কিনতে খরচ করে তো ওই স্কিপ করছিলেন তখন হাইপারটেনশন আর ডায়াবেটিসের ওষুধটা আমরা এটা খুব ছোট আমরা যেটা করেছি ঢাকার বাইরে একটা শহরে জেলা শহরে শহরতলিতে যেটা আমরা যাদেরকে চিনি মানে আমরা তাদের মাধ্যমে কাজটা করতে পারবো চিন্তা করে আমরা এরকম কয়েকজনকে ৫০-এর বেশি আমরা বেশ কয়েকজনকে হচ্ছে আইডেন্টিফাই করলাম যাদের আসলে দরকার এবং ওনারা স্কিপ করা শুরু করেছেন ওষুধ তখন এটা উইদিন 15 ডেজ আমরা যেটা করেছি আমরা আইডেন্টিফাই করলাম ওনাদের কাছ থেকে ওনার বর্তমান যে প্রেসক্রিপশন দিয়ে ওষুধটা খায় সেই প্রেসক্রিপশন গুলো আমাদেরকে পাঠাতে বলেছি আমরা এখানে নিজেরা একটু দেখলাম আমাদের এখানে ঢাকা মেডিকেল কলেজে মেডিসিন বিশেষজ্ঞ ওনাদের সাহায্য নিয়ে ওইটাকে স্ক্রিনিং করে আমরা কিন্তু সরাসরি ওনাদেরকে টাকা দিই না কারণ ওই টাকা দেওয়ার যেটা ভয় হচ্ছে যে ওনারা টাকা দিয়ে ওষুধ কিনবেন না তখন আমরা বিশ্বাসযোগ্য ফার্মেসি বা ড্রাগ স্টোরের সাথে কথা বললাম বলে আমরা যেটা করেছি ওনাদের একটা ভাউচার সিস্টেম ভাউচার করে ওইখানে আমরা মেডিসিন ওনাদেরকে মানে ওইখানে আবার ইয়াং কয়েকজন আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের ওখানে রিসার্চ পার্সন ছিলেন ওই জেলা শহরে তখন ওনারা আমাদেরকে ওই আইডেন্টিফাই করে দিতেন যে ব্যক্তির দরকার আর হচ্ছে এদিকে ড্রাগ স্টোরের দরকার ড্রাগ স্টোর যাদেরকে আমরা আইডেন্টিফাই করলাম বিশ্বাসযোগ্য তাদের সাথে কথা বলে ওই ওষুধগুলা কারো আমরা ৩ মাসের ওষুধ হচ্ছে ওইভাবে দিয়েছি আমরা এখান থেকে ওরা ওষুধটা নিয়ে যেত আমরা বিকাশে পেমেন্ট করে দিতাম হচ্ছে ড্রাগ স্টোর এবং এটা আমাদের যারা পেয়েছে ওষুধটা তাদের যে পরে আমাদের সাথে যোগাযোগ করেছে ওনাদের আপ্লুত এবং আমাদেরও একটা অসম্ভব ভালো লাগা কাজ করেছে যে এটা আসলে ৩ মাসের বেশি সময় ধরে আমরা যে সময়টা ওনাদেরকে কাজ ছিল না বাড়ি যারা কর্মক্ষম যাদের কাজ ছিল না তাদের কিন্তু এই ওষুধের সাপোর্টটা আমরা এইভাবে দিয়েছি ড্রাগ স্টোরের মাধ্যমে ধন্যবাদ আপনাকে তো আরো কোনো একদিন আমরা আরো শুনবো আর আমাদের তথ্যগুলো মনে হয় একটু একটু করে আসতে শুরু করেছে আরো কেস স্টাডি গুলো বা গল্পগুলো নিয়ে আমরা সামনে আরো শুনবো তো এই পর্যায়ে যুক্ত করছি আমাদের আলোচনা আসাদ স্যারকে এবং আজকের এই পর্বের সমাপ্তি হতে পারে এবং আমাদের আগামী কি উদ্যোগগুলো নিয়ে আমরা সামনে আসতে পারি তো যুক্ত করছি আমাদের আলোচনা আসাদ স্যারকে আচ্ছা ধন্যবাদ আমার মনে হয় নাজমের কথাটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের অভিজ্ঞতাগুলো কিন্তু ডায়েরি করা দরকার লিস্ট করা দরকার অতএব আমাদেরকে আমি বলছি না যে স্বাস্থ্যের বিষয়টা আমি বলছি যে কোভিড এর কারণে যে সরাসরি সংকট সেটা স্বাস্থ্যগত কিন্তু অন্য বিষয়গুলো সমান গুরুত্বপূর্ণ অতএব আমি একজন বয়স্ক মানুষ আমি আজকে ব্যাংকে যাইনি এই 7 মাস আমি কোভিড হওয়ার পরে ব্যাংকে যাইনি কিন্তু আমার ব্যাংকে যাওয়াটা খুব প্রয়োজন আমি দুশ্চিন্তিত হই আমার একটা স্টুডেন্ট গিয়েছিল মেয়েটা বললো যে আমাকে বললো যে স্যার ওখানে এত ভিড় চিন্তা করতে পারবেন না এখন আমি তো অসম্ভব আমার তো দুর্ভাবনা চোটে আমি ব্যাংকে যেতে চাইবো না এই কারণে আমার মনে হয় সকল ক্ষেত্রে যারা বেশি নাজুক তাদের নিয়ে আমাদের ভাবতেই হবে আমি তো ওষুধের জন্য আমার যেহেতু আমার নেটওয়ার্কটা সেহেতু আমি বলবো যে ভালো আমার নেটওয়ার্কটা আমি এখন আমার ইনসুলিন দরকার আমি ইনসুলিন ছাড়া বাঁচবই না আমার ইনসুলিন কিন্তু পাড়ায় গিয়ে যখন আমি বলবো ওখানে আমি যেতে চাই না কারণ ওখানে কোনো প্রোটেকশন নাই আমার চারদিকে গাদাগাদি করে লোক দাঁড়িয়েছে এই আমার ঘনিষ্ঠ মানুষরা বলছে যে ঠিক আছে আপনার আসার দরকার নেই আপনি দয়া করে আসবেন না আমরা বাসায় এসে পৌঁছে দিয়ে গেছে আমি সব রকম ভাত খেতে পারি না আমার জন্য বিশেষ কিছু জিনিস ওই নাজমে জানে যেহেতু আমাকে বানিয়ে আমাকে পাঠিয়েছে আমার মতো স্বাস্থ্য সমস্যা জনিত মানুষ হ্যাঁ আমি বলছি তো আমার জন্য আমি তো স্বাস্থ্য সমস্যায় ভুগছি আমি 40 বছরের বেশি আমার ডায়াবেটিস আমি একবার ইনফেকশন হলে আমি আর ফিরবো না অতএব আমার মতে আমাদের এই লিস্টিং ভালনারেবিলিটি অ্যানালিসিস এবং প্রায়োরিটাইজেশন এই জিনিসটা না হলে আমাদের জিনিসটা একেবারে হাত থেকে বের হয়ে যাওয়ার মতো হচ্ছে আমাদের এই জিনিসটা করতেই হবে
নাজমের সঙ্গে 1 বছর ধরে আমার কথা হচ্ছে যে বয়স্কদের জন্য আলাদা কার্যক্রম আমাদের নিতেই হবে, কারণ ওটা তো লেফট আউট পপুলেশন গ্রুপ হয়ে গেছে বাংলাদেশে। এটা আগে ছিল না, কিন্তু এখন হয়েছে, যে কোনো কারণেই হোক। এই বাচ্চারা হয়তো বিদেশে থাকে, এ করে, সেটাও একটা কারণ, অনেকগুলো কারণ, সব শ্রেণীকেই কিন্তু এটা প্রভাবিত করছে। তো এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি নাজমার যে উদ্যোগ, নাজমের যে উদ্যোগ, এটা খুব গুরুত্বপূর্ণ। এটাকে সূত্র ধরে আমরা সামনে আগাতে পারি। ধন্যবাদ। তো ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনার শেষ পর্বে চলে এসেছি। সবাই ভালো থাকবেন। তো আগামী পর্বে আমাদের হয়তো আরো কিছু গল্প এবং বিভিন্ন ভিন্ন আরো এরকম কি বলবো, নতুন কোনো উদ্যোগ নিয়ে হয়তো আমরা আরো খুঁজে বের করবো যে আরো কি করা যেতে পারে। তবে সেই সাথে গুরুত্বপূর্ণ আসলে যে আমরা প্রবীণ মানুষদের যে জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করছি, কিন্তু সেইগুলো দিয়ে আসলে আমরা কি করতে পারি সেটা এখন অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু প্রযুক্তির যুগ এবং প্রযুক্তিগত যুগ আছে এবং আমাদের মোবাইল আছে, মোবাইল দিয়ে আমরা অনেকগুলো কাজ করতে পারি। আমার মনে হয় যে এই অংশগুলোকে নিয়ে আমরা একটা পরিকল্পনা করতে পারি যে নভেম্বর শেষ থেকে, যেহেতু ডিসেম্বর অনেক ক্রাইসিস শুরু হতে পারে সেটা আশঙ্কা করছে, আবার নাও হতে পারে, কিন্তু তারপর প্রস্তুতি থাকা দরকার। তা আমরা মনে হয় যে ছোট ভাবে এই উদ্যোগটা আসলে সামনে নিয়ে যেতে পারি এবং কাজগুলো নিতে পারি। তো এই শুভকামনায় শেষ করছি আজকে। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। জি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ নাজমে।